ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটার নাম হলো কম্পোজড আপন ওয়েস্ট মিন স্টার ব্রিজ। সেপ্টেম্বর 3, 1802, অর্থাৎ কবিতাটা লেখার তারিখ হলো, ডেট অফ দ্য কম্পোজিশন 1802 সালের 3rd সেপ্টেম্বর। আপন ওয়েস্ট মিন স্টার ব্রিজ, স্পেলিংটা খেয়াল করো। ওয়েস্টটা ঠিক আছে, WEST ওয়েস্ট, MIN মিন, আর স্টার হচ্ছে STER, STAR নয়, STER, ঠিক আছে? তাহলে মিনিস্টারও নয়, মিন স্টার, ওয়েস্ট মিন স্টার। পোয়েট হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WORDS, ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ডের প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার্ডস, WORDS, ওয়ার্ড থেকে হয়ে গেল ওয়ার্ডস, আর ওয়ার্থ WORTH। তাহলে স্পেলিংটা ক্লিয়ার হয়ে গেল। আর উইলিয়ামে একটু খেয়াল রাখবে, ডবল এলটা খেয়াল থাকলে আর অসুবিধা হবে না। WILLIAM, বা যদি আলাদা করতে চাও WIL উইল, LI লি, AM আম, উইল লি আম। স্পেলিংটা মাস্ট, স্পেলিং ভীষণভাবে ভুল করে ছেলেমেয়েরা, যার জন্য তারা যেটুকু মার্কস পাওয়া উচিত তা ঠিকমতো পায় না। চলো আগে আমরা কবিতাটা পড়ি দেখি। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর আছে না কোনো কিছু, অর্থাৎ পৃথিবীর কোনো কিছু নেই। টু শো, দেখানোর জন্য, মোর ফেয়ার, অধিকতর সুন্দর, অর্থাৎ মোর ফেয়ার দেন দিস, এই যে দৃশ্যাবলী আলোচনা করতে চলেছেন কবি, এর থেকে বেশি সুন্দর। দেন মানে THAN, দেন মানে হইতে থেকে, চেয়ে অপেক্ষা, THAN, দেন হইতে থেকে, চেয়ে অপেক্ষা। তাহলে আর্থ হ্যাজ নট এনিথিং, অর্থাৎ আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার দেন দিস, এর থেকে বেশি সুন্দর, দেখানোর জন্য বা দেখানোর মতো পৃথিবীর কোনো কিছু নেই। ডাল উড হি বি, দ্যাট মিনস হি উড বি ডাল, অফ সোল, হি উড বি ডাল অফ সোল, সে হতে পারে অন্তরের দিক থেকে নির্জীব, নিরস, অর্থাৎ তার অন্তরে কোনো রসকস নেই। যে হু, যে কুড পাস বাই, যে চলে যাবে, নীরবে চলে যাবে, অর্থাৎ না দেখে, উইদাউট অবজার্ভিং দ্য সিন অর সিনারি, দৃশ্যটি না দেখে, দৃশ্যটা কি পর্যবেক্ষণ না করে যে চলে যাবে, সে হতে পারে তার অন্তরটা নীরব, নিরস, রসকসহীন। আ সাইট সো টাচিং, এত হৃদয়ে আলোড়িত একটা দৃশ্য, মনোমুগ্ধকর, ইমপ্রেসিভ, এনচ্যান্টিং একটা সাইট, একটা সিনারি। ইন ইটস ম্যাজেস্টি, তার নিজস্ব গৌরবে, স্বমহিমায় ভাস্বর একটা দৃশ্য, উজ্জ্বল একটা দৃশ্য, না দেখে, উইদাউট অবজার্ভিং, না দেখে যে ব্যক্তি চলে যাবে, অর্থাৎ উইদাউট স্ট্যান্ডিং হেয়ার ফর সাম টাইম, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য না দাঁড়িয়ে যে চলে যাবে, সে অন্তরের দিক থেকে, সোল, অন্তরের দিক থেকে, আত্মার দিক থেকে সে ভীষণ ডাল, অর্থাৎ নীরব, নিরস, রসকসহীন। দ্য সিটি, হেয়ার দ্য সিটি রেফার্স টু লন্ডন সিটি। তাহলে দ্য সিটি, দিস সিটি, এই শহরটা, নাও এখন, ডোথ ওয়ার, দ্যাট মিনস ডাজ ওয়ার। আর একটু ক্লিয়ারলি যদি বলি, ওয়ার্স দিস সিটি, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, পারসনের ভিডিওটা দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা থার্ড পারসন। এবং একটা সিটি, এই শহরটি, এই শহর, একটি শহর, তাই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কারণ ফার্স্ট পারসনেও দিস সিটি নেই, সেকেন্ড পারসনেও দিস সিটি নেই, অতএব এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়ার হলো V1, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই হওয়ার কথা ওয়ার্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে V1 এর সঙ্গে S/S যোগ হয়,
দিস সিটি নাও ওয়ার্স, এই শহরটা এখন পরিধান করে আছে, পরে আছে, কি পরে আছে? লাইক আ গার্মেন্ট, পোশাকের নাই, লাইক ক্লোথস, পোশাকের নাই পরে আছে। কাকে পরে আছে? কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে পরিধান করেছে। আমরা যেমন জামা পরি অর্থাৎ কাপড় পরি, ঠিক তেমনি ভাবে শহরটা কাকে পরে আছে, কাকে পরিধান করেছে? সকালবেলার সৌন্দর্যকে পরিধান করেছে, যে সৌন্দর্য সাইলেন্ট, কাম, শান্ত, ট্রানকুইল, বেয়ার, ওপেন, খোলা, ব্রাইট, উজ্জ্বল। তাহলে নীরবতার এবং উজ্জ্বলতার বা আনকভার্ড সামথিং, যেটা অনাবৃত। কি অনাবৃত? অর্থাৎ এখানে বেয়ার মানে খালি গা, বেয়ার ফুটেড, খালি পা, পায়ে জুতো নেই, বেয়ার ড্রেসড, গায়ে পোশাক নেই, আদুর গা, খালি গা। শহরটাকেও কেউ কোনো পোশাক পরিয়ে দেয়নি, অর্থাৎ পলিউশনের পোশাক, স্মোক, ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়ার পোশাক কেউ পরিয়ে দেয়নি এখনো, তাই সে এখনো খালি গায়ে আছে, ওপেন, আদুর গায়ে আছে। শিপস, জাহাজগুলো, টাওয়ার্স, শিপস, জাহাজ, টাওয়ার্স মিন্স ফোর্ট, দুর্গ, কেল্লা, মিনার। ডোমস, ডোমস মিন্স গম্বুজ অর প্যালেস, প্যালেস মানে প্রাসাদ, অর্থাৎ প্রাসাদোপম বাড়ি, ম্যানশন। থিয়েটার্স, দ্যাট মিন্স সিনেমা হলস, নাট্যশালা। অ্যান্ড টেম্পেলস, মন্দিরগুলো। লাই, শুয়ে আছে। ইন স্লিপ, গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, অর্থাৎ সবাই নির্জনে নীরবে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, মাঠের দিকে, দিগন্ত সীমার দিকে। টু দ্য হরাইজনস, আনটু দ্য ফিল্ডস, মাঠ পর্যন্ত বা মাঠের দিকে। ওপেন, খোলা মাঠের দিকে। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশের দিকে, অর্থাৎ আকাশ পর্যন্ত, দিগন্ত বিস্তৃত আকাশ পর্যন্ত। অল, সব কিছু। ব্রাইট, উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে, ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসের মধ্যে। তোমরা শীতের সকালে উঠলে বুঝতে পারবে, শীতের সকালে যে কুয়াশাটা চারিদিকে ছড়িয়ে পড়ে, বা শীতের সকালে কুয়াশা নেই অথচ একটা ধোঁয়ার আবরণ ছড়িয়ে আছে, একটু খোলা জায়গায় গেলে এই দৃশ্যাবলী দেখা যায়। আমাদেরকে দেখতে হয়, ভোরবেলায় আমরা পড়াতে যাই, তাই আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাই। কুয়াশা নয় এটা, বাট একটা ধোঁয়াশা, অর্থাৎ সমস্ত গাড়ি ঘোড়ার ধোঁয়া যেন একটা লেভেল, দ্যাট মিন্স 5-6 ফুট উপর থেকে 10-15 ফুট পর্যন্ত বিস্তৃত হয়ে আছে একটা ধোঁয়ার আস্তরণ। সেটা এখনো গাড়ি ঘোড়া চলাচল না করলে ওটা ছড়িয়ে যাবে না। তাই বলা হয়েছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে, বাতাসে ধোঁয়া নেই, সমস্ত ধোঁয়াটা এক জায়গায় কনডেন্সড হয়ে গেছে। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে স্লোপ ডাউন, দ্যাট মিন্স শাইন। সূর্য কখনো না কিরণ দান করেছে এত সুন্দরভাবে, এত চমৎকারভাবে, অর্থাৎ সূর্য কখনো এত চমৎকারভাবে, মোর বিউটিফুলি, এর থেকে বেশি চমৎকারভাবে কিরণ দান করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম চমৎকারিত্বে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম গৌরবে, তার প্রথম চমৎকারিত্বে, তার প্রথম দীপ্তিতে বা প্রভায়। ভ্যালি, উপত্যকা, রক, পাহাড়, হিল, পর্বত, এর মধ্যে সূর্য কখনো এর থেকে বেশি সুন্দরভাবে কিরণ দান করেনি। নেভারের শর্ট ফর্ম NE অ্যাপোস্ট্রফি লিখে ER, অর্থাৎ ভিটা অমিট হয়ে গেল, শুধু একটা ভি অমিট হয়ে গেছে। নেভার স আই, অর্থাৎ আই নেভার স, আমি কখনো দেখেছিলাম না মানে দেখিনি। আই নেভার ফেল্ট, আমি কখনো অনুভব করিনি। আ কাম সো ডিপ, এত গভীর শান্ত নির্জনতা, চারিদিক নিস্তব্ধ, অর্থাৎ কাম সারাউন্ডিংস, কোয়াইট সারাউন্ডিংস, ট্রানকুইল সারাউন্ডিংস, এত শান্ত পরিবেশ
আমি কখনো অনুভব করিনি বা দেখিনি। দ্য রিভার গ্লিডেথ, নদীটা বয়ে চলেছে। গ্লিডেথ মানে হচ্ছে গ্লাইড, পাস অর ফ্লো জেন্টলি, ধীরে ধীরে বয়ে চলেছে। নদীটা শান্ত গতিতে, অর্থাৎ টার্বুলেন্ট নয়, নট টার্বুলেন্ট, উদ্দাম গতিতে নয়, ধীর গতিতে বয়ে চলেছে। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব মিষ্টি ইচ্ছায়। ডিয়ার গড, হায় ভগবান, হে প্রিয় ঈশ্বর, দ্য ভেরি হাউজেস, প্রত্যেকটা বাড়ি, একেবারে এভরি হাউজেস, দ্য ভেরি হাউজেস, একেবারে প্রতিটা বাড়ি। সিম মানে অ্যাপিয়ার, অ্যাসলিপ, দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, ওই সমস্ত মাইটি হার্ট অর্থাৎ মেশিন, কলকবজা, স্টিমার, লঞ্চ, শিপ, ফ্যাক্টরি, মিল, ইটিসি ইটিসি, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তারা এখনো ঘুমিয়ে আছে, অর্থাৎ নট অ্যাক্টিভ, তারা এখনো কর্ম অর্থাৎ কার্যকর হয়নি, অর্থাৎ চালু হয়নি। ডিয়ার স্টুডেন্টস, দেখো কবি পরিচিতিটা তোমাদের একটু পড়ে শোনাই। এটা শোনার অত্যন্ত প্রয়োজন। হয়তো তোমরা ভাবতে পারো এখান থেকে তো সবসময় কোশ্চেন আসে না, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু আসে, এলে আমার তোমার কিছু বলার নেই। তো যাই হোক, দেখো এছাড়াও ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে জানতে গেলে, শিখতে গেলে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমাদেরকে জানতে হবে, এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ এক্সামে যাবে তারা এর সুফলটা হাতে নাতে পেয়ে যাবে বা বুঝতে পারবে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন 1770, 1770 সালে জন্মেছিলেন ইউনাইটেড কিংডমে, অর্থাৎ ইংল্যান্ডে জন্মেছিলেন। অ্যান্ড পাসড অ্যাওয়ে ইন 1850, এবং তিনি মারা গিয়েছিলেন 1850 সালে। পাসড অ্যাওয়ে মিন্স ডায়েড। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্রট ইন মানে কি, গেভ বা ক্রিয়েটেড, সৃষ্টি করেছিলেন, দান করেছিলেন, প্রোভাইডেড ইন দ্য ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে ইংরাজি ভাষার যে আবেগপ্রবণ আন্দোলন বা কল্পনাপ্রবণ, অর্থাৎ সাহিত্য জগতের যে আন্দোলন, রোমান্টিক আন্দোলন, উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস, গীতিকাব্যময় গাথা প্রকাশের মাধ্যমে বা মধ্য দিয়ে ইন 1798, 1798 সালে, দ্যাট হি হ্যাড জয়েন্টলি রিটেন, যে লিরিক্যাল ব্যালাড তিনি জয়েন্টলি লিখেছিলেন, অর্থাৎ নট অ্যালোন, একা একা লেখেননি, জয়েন্টলি, সহযোগে লিখেছিলেন, উইথ অ্যানাদার রোমান্টিক পোয়েট, আরও একজন কল্পনাপ্রবণ কবি, যার নাম হচ্ছে স্যামুয়েল টয়লার কলেরাইজের সঙ্গে, জয়েন্টলি, সহযোগে, অর্থাৎ একসঙ্গে তিনি লিখেছিলেন এই লিরিক্যাল ব্যালাডসগুলো। দ্য পোয়েটস ওয়ার কনসার্নড, পোয়েট অর্থাৎ কবিদ্বয় ছিলেন উদ্বিগ্ন, চিন্তিত, উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, কবিতার ভাষা নিয়ে, অ্যান্ড দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন, মানুষের প্রকৃত ভাষা নিয়ে। ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন মাস অফ হিজ পোয়েট্রি, তার বেশিরভাগ কবিতা, ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইন কাম্ব্রিয়ার লেক ডিস্ট্রিক্টে বসে তিনি লিখেছিলেন, অর্থাৎ লেক জেলায় বসে তিনি লিখেছিলেন। হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে তিনি জন্মেছিলেন, কাম্বারল্যান্ড, ককারমাউথে তার জন্ম। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে, হুইচ হি ডেসক্রাইবস, যা তিনি বর্ণনা করেছেন, অ্যাজ হিসাবে বা রূপে, দ্য স্পন্টেনাস ওভারফ্লো, অর্থাৎ স্বতঃস্ফূর্ত গতি বা প্রবাহ, অফ পাওয়ারফুল ইমোশনস, শক্তিশালী আবেগের, যেটা রিকালেক্টেড, স্মরণ পথে আসা, অর্থাৎ মনে পড়া, রিমেম্বার্ড, ইন ট্রানকুইলিটি, শান্ত নির্জনতার মধ্যে যেগুলো স্মরণে আসে বা এসেছিল। দ্য পোয়েট সেলিব্রেটেড, কবি উদযাপন করেছেন, এনজয়েড, উপভোগ করেছেন, হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ, তার
একেবারে নিজস্ব ব্যক্তিগত আত্মীয়তা বা সম্বন্ধ উইথ নেচার, প্রকৃতির সঙ্গে তার একান্ত ব্যক্তিগত যে সম্বন্ধ বা আত্মীয়তা, তাকে তিনি সেলিব্রেট করেছেন, এনজয় করেছেন, উপভোগ করেছেন। দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিল কবিতা তোমরা পড়েছ হয়তো অনেকেই। দ্য ড্যাফোডিলস, লিটিল লুসি, দ্য ভিলেজ ইডিয়ট, দ্য রিভার্স, এগুলো কবিতার নাম। দ্য মাউন্টেইনস ওয়ার অল পার্ট অফ দিস এক্সপেরিয়েন্স, এই সব কিছু ছিল তার অভিজ্ঞতার একটা অংশ, এই সবগুলো ছিল তার অভিজ্ঞতার একটা অংশ। ওয়ার্ডসওয়ার্থ ওয়েন্ট অন ল্যান্ডস্কেপ ট্যুরস, ওয়ার্ডসওয়ার্থ গিয়েছিলেন দৃশ্যপট ভ্রমণে, অর্থাৎ দেখতে গিয়েছিলেন উইথ ওন আইজ, নিজের চোখে। অফ দ্য আল্পস, আল্পস পর্বতে গিয়েছিলেন, ইটালিতে গিয়েছিলেন, ফ্রান্সে গিয়েছিলেন, অ্যান্ড সুইজারল্যান্ডে গিয়েছিলেন, দ্যাট মিন্স বেড়াতে, টু ভিজিট, অন আ ভিজিট, অ্যান্ড ডিসকভার্ড আ প্রোফাউন্ড লাভ, এবং আবিষ্কার করেছিলেন একটা গভীর ভালোবাসা বা ফর নেচার, প্রকৃতির প্রতি, অর্থাৎ প্রকৃতির প্রতি তার মধ্যে জন্মেছিল, ক্রিয়েটেড ইন হিজ মাইন্ড, ইন হিজ সোল, একটা প্রোফাউন্ড লাভ, অ্যাফেকশন, একটা গভীর ভালোবাসা জন্মেছিল প্রকৃতির প্রতি। ইভেন অ্যাজ হি ফাউন্ড রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য অর্ডিনারি মেন, তাহলে এমনকি অ্যাজ হি ফাউন্ড, তিনি পেয়েছিলেন, খুঁজে পেয়েছিলেন, রেসপেক্ট মানে সম্মান, অ্যান্ড সিম্প্যাথি মানে সহানুভূতি, ফর দ্য অর্ডিনারি ম্যান মানে লে ম্যান, সাধারণ মানুষের প্রতি, অ্যান্ড সাধারণ পুরুষ এবং মহিলাদের প্রতি, হু টয়েলড হার্ড মানে হু ওয়ার্কড হার্ড, যারা কঠোর পরিশ্রম করছিল, অন দ্য ল্যান্ড মানে অন দ্য ফিল্ড, মাঠে, তাদের কৃষিক্ষেত্রে, সেই সব মানুষের প্রতিও তিনি একটা রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি অনুভব করেছিলেন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লব, 1789-এর 1789 সালের যে ফরাসি বিপ্লব, ইমপ্রেসড আপন হিম, তাকে মুগ্ধ করেছিল। বিপ্লব মুগ্ধ করেনি, দেখো কি মুগ্ধ করেছিল, হিম দ্য আল্টিমেট ভ্যালুস অফ লিবার্টি, দেখেছো, অর্থাৎ বিপ্লবটা তাকে কিন্তু মুগ্ধ করেনি, বিপ্লবের শেষে, সর্বশেষে যে স্বাধীনতাটা এসেছিল সেই স্বাধীনতার মূল্য তাকে ইমপ্রেস করেছিল। স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমতা, সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এবং ভ্রাতৃত্ববোধ, তাহলে এই তিনটে জিনিস তাকে মুগ্ধ করেছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের শেষে যে ফলাফলটা তারা লাভ করেছিল, কি ফলাফল, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, অর্থাৎ স্বাধীনতা, সোশ্যাল ইকুয়ালিটি বা ইকোনমিক ইকুয়ালিটি, অর্থাৎ সমতা, সবাই সমান, অ্যান্ড ভ্রাতৃত্ববোধ, এই তিনটে যে ফলাফল আমরা পেয়েছিলাম ফরাসি বিপ্লবের মাধ্যমে, সেটাই কবিকে মুগ্ধ করেছিল। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ মেড পোয়েট লরেট, ওয়ার্ডসওয়ার্থকে রাজকবি পদে ঘোষিত করা হয়েছিল বা ভূষিত করা হয়েছিল, অর্থাৎ রাজকবির সম্মানে সম্মানিত করা হয়েছিল ইন 1843, 1843 সালে। দেখো, আমি আবারও বলছি, যারা ইংরেজি ভাষাটাকে সত্যিই শিখতে চাও এবং তার দ্বারা ভবিষ্যতে কিছু করতে চাও, তারা অবশ্যই একটু ধৈর্য ধরে আলোচনাগুলো শুনবে, অর্থাৎ পড়াটা ক্যাপচার করার চেষ্টা করবে। দেখো, ওয়ার্ডসওয়ার্থ ব্যবহার করেছেন দ্য ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতার যে স্টাইল, সেই স্টাইলটা তিনি ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। সেটা কি, 14 লাইন্স ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট, 14টা লাইন হবে, সেটা ভাগ হয়ে যাবে ইন্টু অক্টেভ মানে অষ্টপদী অর্থাৎ 8 লাইন, অ্যান্ড সেস্টেট মানে ষষ্ঠপদী অর্থাৎ 6 লাইনে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুটো পার্ট হবে, একটা হবে অক্টেভ, একটা হবে সেস্টেট, একটা হবে অষ্টপদী এবং আরেকটা হবে ষষ্ঠপদী। টু সেলিব্রেট দ্য সিটি অফ লন্ডন, তিনি এই যে সনেটটা, ইটালিয়ান সনেটটা ইউজ করেছেন লন্ডন সিটিটাকে সেলিব্রেট করবার জন্য, অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্যটা উপভোগ করবার জন্য। টু এনজয় দ্য বিউটি অফ দ্য, অর্থাৎ ন্যাচারাল বিউটি, এনচ্যান্টিং ন্যাচারাল বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন। দ্য ফার্স্ট 8 লাইন্স অফ দ্য অক্টেভের যে প্রথম 8টা লাইন, এই 8 লাইন অনুসরণ করেছে, ফলো করেছে দ্য রাইম স্কিম মানে রাইম প্ল্যান, অর্থাৎ ছন্দের লয়। সেটা কি, এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ। দেখো, ছন্দটা একটু না দেখালে নয়, তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে আছে ফেয়ার,
আবার দেখো তৃতীয় লাইন ABBA, অর্থাৎ প্রথম লাইনে আছে ফেয়ার, আবার চতুর্থ লাইনে গিয়ে আছে অয়ার, তাহলে ফেয়ারের সঙ্গে রাইম হচ্ছে অয়ার। আর মাঝখানে দুটো লাইন আছে দেখো, দ্বিতীয়টায় আছে বাই, পরেরটায় আছে ম্যাজেস্টি, অর্থাৎ বাই আর টাই বা টি, এই দুটো হচ্ছে রাইম, আর ওদিকে ফেয়ার আর হচ্ছে অয়ার, এই দুটো হচ্ছে রাইম। তাহলে কি দাঁড়ালো, এ গিয়ে চতুর্থ লাইনের এর সঙ্গে মিলিত হয়েছে, আর দ্বিতীয় লাইনের ছন্দটা তৃতীয় লাইনে গিয়ে মিল হয়েছে, তাই বলা হয়েছে ABBA। আবার পরের চারটে লাইনও আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি দেখো, এখানে আছে বেয়ার, আবার চতুর্থ লাইনে গিয়ে আছে এয়ার, অর্থাৎ এটা যদি আমি পঞ্চম লাইন বলি তাহলে এয়ারটা হয়ে যাবে অষ্টম লাইন, 8th লাইন। তাহলে বেয়ারের সঙ্গে এয়ার, আর লাই স্কাই, দ্যাট মিনস AB, তারপরে বি এর সঙ্গে বি, তারপরে এর সঙ্গে গিয়ে লাস্টে এ, অর্থাৎ ABBA। বেয়ারের সঙ্গে এয়ার আর লাইয়ের সঙ্গে স্কাই, উপরেরটাও তাই, ফেয়ারের সঙ্গে অয়ার আর বাইয়ের সঙ্গে ম্যাজেস্টি। এবার দেখো অক্টেভের রাইম স্কিমটা একটু দেখিয়ে যাই আমি। CD, অর্থাৎ প্রত্যেক দুই লাইনে মিল রয়েছে। CD, এই দেখো স্লিপ ডিপ, আবার গিয়ে অ্যাস স্লিপ, তাহলে স্লিপ ডিপ অ্যাস স্লিপ, সি, এই একটা সি, এই একটা সি, এই একটা সি, তাহলে স্টিপ, সরি এটা স্টিপ, এটা স্লিপ না, এটা স্টিপ ডিপ অ্যাস স্লিপ, স্টিপ ডিপ অ্যাস স্লিপ, সি। এবার দেখো ডি, হিল উইল স্টিল, হিল উইল স্টিল, এই হচ্ছে রাইম স্কিম, এটা বুঝে নিতে হয়। তাহলে দেখো এখানে কি বলা হয়েছিল, তাহলে সেস্টেটের অক্টেভের রাইম স্কিম তোমরা পেয়ে গেলে ABBA অ্যান্ড দ্য ফলোয়িং 6 লাইন্স, অর্থাৎ পরবর্তী যে 6 লাইন অফ দ্য সেস্টেট, ষষ্ঠ পদী কবিতার যে 6 লাইনটা, সেটা কিপ টু দ্য রাইম স্কিম, সেটা ফলো করেছে দ্য রাইম স্কিম অফ CD, যেটা তোমাদের আমি দেখালাম। রাইম স্কিমটা একটু দেখলে বুঝতে পারবে, আমি ওই যার জন্য পাশাপাশি ABBA CD এগুলো লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দ্য পোয়েট সিস দ্য সিটি, কবি দেখেছেন মানে পর্যবেক্ষণ করেছেন শহরটিকে, অ্যাজ পার্ট অফ দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্যের একটি অংশ হিসাবে। এই যে অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে রূপে, অ্যাজ মানে যেমন, অ্যাজ মানে যখন, অ্যাজ মানে যথা, একটা ওয়ার্ডের ভেরিয়াস মিনিং হয়। হি ক্রিয়েটস, তিনি সৃষ্টি করেছেন, আ পিকচার অফ কাম অ্যান্ড ওয়ান্ডার, শান্ত নির্জনতার একটা ছবি এবং চমৎকার সৌন্দর্যের একটা ছবি, ইন দ্য আর্লি মর্নিং লাইট, অর্থাৎ মানে খুব সকালের আলোর, আর্লি মর্নিং অর্থাৎ খুব সকাল, মর্নিং মানে সকাল, আর্লি মর্নিং মানে খুব সকাল, তার আগেরটাকে ডন বলা হয়, ডন, আর্লি মর্নিং, ডন মানে হচ্ছে একদম উষাকাল অর্থাৎ প্রভাতকাল, তারপরে হচ্ছে আর্লি মর্নিং মানে খুবই সকাল, একেবারে সূর্যটা উঠছে ডগমগ হয়ে, তারপরে হচ্ছে মর্নিং সকাল। তাহলে সেই সকালের আলোয় কবি একটা ছবি এঁকেছেন, ছবি সৃষ্টি করেছেন, কিসের ছবি, শান্ত নির্জনতার এবং চমৎকার সৌন্দর্যের। ওয়ার্ডস সিস্টার ডরোথি, ওয়ার্ডসওয়ার্থের বোন বা দিদি, তার নাম ডরোথি, ডেসক্রাইবড আলোচনা করেছিলেন দ্য সিন দৃশ্যটাকে, সিন বাই হার অ্যান্ড হার ব্রাদার, অর্থাৎ যে দৃশ্যটা দেখেছিল তিনি, অর্থাৎ সেই ডরোথি, অর্থাৎ দেখা হয়েছিল ডরোথি এবং তার ভাই এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা, ইন হার জার্নাল, তার একটা জার্নাল ছিল, সংবাদপত্র ছিল, সেই জার্নালে তিনি এই দৃশ্যাবলীর বর্ণনা করেছিলেন, ডেসক্রাইব করেছিলেন ডরোথি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দিদি বা বোন। ইট ওয়াজ আ বিউটিফুল মর্নিং, এটা ছিল একটা চমৎকার সকাল। দ্য সিটি সেন্ট পলস উইথ দ্য রিভার, দ্য সিটি সেন্ট পলসের সিটি, উইথ দ্য রিভার নদী, অ্যান্ড আ মাল্টিটিউড অফ লিটিল বোট, অসংখ্য, মাল্টিটিউড আননাম্বার্ড ছোট্ট ছোট মানে অসংখ্য ছোট ছোট নৌকা, মেড আ মোস্ট বিউটিফুল সাইট, তৈরি করেছিল একটা সর্বাপেক্ষা সুন্দর দৃশ্য। অ্যাজ উই ক্রসড, যখন আমরা পার হচ্ছিলাম, ওয়েস্ট মিন স্টার ব্রিজ যখন আমরা অতিক্রম করছিলাম, ক্রস করছিলাম, হর্স ড্রন ক্যারিয়েজে চড়ে, রাইডিং আ হর্স ড্রন ক্যারিয়েজ।
দ্য হাউজেস ওয়ার নট ওভারহাং বাই দেয়ার ক্লাউড অফ স্মোক, অর্থাৎ ঘরে ঘরে তখনও রান্নার কার্যাবলী চালু হয়নি। তাই বলছে দ্য হাউজেস ওয়ার নট ওভারহাং, হাউজেসগুলো আবৃত হয়নি বাই দেয়ার ক্লাউড অফ স্মোক, ধোয়ার মেঘের দ্বারা। অ্যান্ড দে ওয়ার স্প্রেড, সেই ঘরগুলো বিস্তৃত হয়েছিল, ছড়িয়েছিল, স্প্রেড আউট এন্ডলেসলি, সীমাহীন দিগন্তে বিস্তৃত হয়েছিল, সীমাহীনভাবে বিস্তৃত হয়েছিল। ইয়েট, তথাপি দ্য সান শোন সো ব্রাইটলি, সূর্য কিরণ দিচ্ছিল এত উজ্জ্বলভাবে, ব্রাইট থেকে ব্রাইটলি, উজ্জ্বলভাবে, উইথ সাসা ফিয়ার্স লাইট, সাসা ব্রাইট লাইট, এত ফিয়ার্স মানে হিংস্র, এখানে হিংস্র বলা যাবে না, উদ্দাম বলতে পারি আমরা, অর্থাৎ বাধাবন্ধনহীন আলোর দ্বারা। দ্যাট দেয়ার ওয়াজ সামথিং, সেখানে এমন একটা কিছু সৃষ্টি হয়েছিল, লাইক যেন, বা লাইক মানে ন্যায়, মতো, যেন, দ্য পিউরিটি অফ ওয়ান অফ নেচার্স ওন গ্র্যান্ড ল্যান্ডস্কেপ, প্রকৃতির নিজস্ব চমৎকার দৃশ্যাবলীর একটির পবিত্রতা নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, ধৈর্য ধরে শোনো, আর একটা বইয়ের টেক্সট বইয়ের লেখক পরিচিতিটা একটু পড়াই ছোট্ট। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। ইংলিশ রোমান্টিক মুভমেন্ট অর্থাৎ ইংরাজি ভাষার, ইংরাজি সাহিত্যের যে কল্পনাপ্রবণ বা আবেগপ্রবণ আন্দোলন, সেই আন্দোলনের যে চমৎকার রাইটাররা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পায়োনিয়ার, সর্বশ্রেষ্ঠ, চমৎকার। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ কবিতা বা বই, কবিতার বই, ইনক্লুড মানে যুক্ত করা, ইনক্লুড মানে সহ, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, প্রিলিউড। দ্য পোয়েট ইজ টাচড, কবি মুগ্ধ হয়েছেন, ইমপ্রেসড হয়েছেন, স্পর্শিত হয়েছেন, বাই দ্য আনটেইনড বিউটি অব দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলার নিষ্কলুষ বা বিমল সৌন্দর্যের দ্বারা, নিষ্পাপ সৌন্দর্যের দ্বারা, ওভার দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের উপর বিরাজিত নিষ্কলুষ সৌন্দর্যের দ্বারা কবি টাচড অর্থাৎ ইমপ্রেসড হয়েছেন। ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি। ওয়ার্ডসওয়ার্থ অর্থাৎ কবি বর্ণনা করেছেন, ডেসক্রাইব করা মানে বর্ণনা করেছেন, দ্য পিওর মানে পবিত্র, খাঁটি, বিশুদ্ধ এবং পিসফুল শান্তিপূর্ণ সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য, অফ হিজ সিটি তার শহরের। বিফোর দ্য বাসেল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড, দিনটা যে ব্যস্ততা এবং হইচই জনরব শুরু করে, সেই শুরু করবার পূর্বে যে সৌন্দর্য, শান্তিপূর্ণ এবং বিশুদ্ধ সৌন্দর্য, সেটাই তিনি বর্ণনা করেছেন। দ্য পোয়েট ইজ মুভড, দ্য পোয়েট ইজ ইমপ্রেসড বাই দ্য somnolent বিউটি, তাহলে কবি বিচলিত হয়েছেন, কবি মুগ্ধ হয়েছেন somnolent বিউটি অর্থাৎ স্লিপি বিউটি, তন্দ্রালু, নিদ্রালু অর্থাৎ নিদ্রামগ্ন সৌন্দর্য অব দ্য মর্নিং, সকালবেলার। তখনও লোকজন জেগে ওঠেনি, বাড়িঘরগুলো অর্থাৎ বাড়িঘর তথা শহরটা জেগে ওঠেনি, কলকারখানা চালু হয়নি, গাড়ি, ইঞ্জিনগুলো চালু হয়নি, মিল ফ্যাক্টরিগুলো তখনও নট অ্যাক্টিভ অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, তারা যেন ঘুমিয়ে আছে সেই সময়কার। অব দ্য মর্নিং, সকালবেলার। দ্যাট র্যাপস অর্থাৎ যে সৌন্দর্যটা, যে তন্দ্রালু বা নিদ্রামগ্ন সৌন্দর্য আবৃত করে দিয়েছে অর্থাৎ ঢেকে দিয়েছে, র্যাপস অব দ্য সিটি ইন ট্রানকুইলিটি, শান্ততা দিয়ে অর্থাৎ শান্ত নির্জনতার পোশাক দ্বারা তাকে আচ্ছাদিত করে দিয়েছে।